This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন ঠোঁটকাটা টিভি9 বাংলায়। আপনাদের সঙ্গে আমি রাজা, আমি ঠোঁটকাটা। সত্যি কথা সপাটে বলি, কোনো রকম কুণ্ঠাবোধ করি না। মেরেছে কলসির কানা, তাই বলি কি প্রেম দেব না? বঙ্গের রাজনীতির নেতাদের মধুর বাণীতে প্রেম সত্যি বড় বিরল। উল্টে প্রতিপক্ষকে দাগিয়ে দিতে পারলেই হলো। সবাই সেই একই কাজ করে। কম বেশি এই দোষ সব দলের মধ্যেই আছে। এই তো দেখুন যাদবপুর নিয়ে ঠিক কী চলছে। বামেদের কড়া আক্রমণ শাসককে, পাল্টা তৃণমূলও একেবারে চাঁচাছোলা সেই আক্রমণের লাইনে। আর সেখানেই বিজেপি বলছে ভোট ভাগাভাগির খেলায় সিপিএমকে অক্সিজেন যোগাচ্ছে তৃণমূল। বোঝো কাণ্ড। রাজনীতির এই আবহেই শ্রীচৈতন্য অনুরাগী আবার কুণাল ঘোষ। আমরা চৈতন্যদেবের আদর্শে বিশ্বাসী। আমরা বলি মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমরা চৈতন্যদেবের আদর্শে বিশ্বাসী। আমরা বলি মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? কুণাল বাবুর মুখে মধুর বাণী, শ্রীচৈতন্যের মধুর বাণী। তাহলে যদি প্রেম দিলেন প্রাণে, মদন বাবুর মধুর বাণীটা এবার শুনুন। যত কাণ্ড কাঠমান্ডুতে ছিল, এবার যত কাণ্ড যাদবপুরে হবে। যাদবপুরে এসএফআই বলছে চালিয়ে খেলা হবে এবার। না, ওরা বলেছে যাদবপুরে পা রাখুন। আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কিনা, পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যে আপনারা নিজেরা। বঙ্গের রাজনীতিতে তৃণমূল বনাম বিজেপি তো চলছিলই, এখনো চলছে। বঙ্গের বাইনারি রাজনীতির আঙিনায় এবার যাদবপুর, আর সেই ফাঁক গলেই ঢুকে পড়েছে সিপিএম। সেখানে রাজনীতির চৈতন্য হলোটা কোথায়? উল্টে যুযুধান প্রতিপক্ষ চাঁচাছোলা। তৃণমূল, টিএমসিপি, পুলিশ এক হয়ে ক্যাম্পাসের ভেতরে মেয়েদেরকে ধরে পেটাতে থাকে, রাস্তায় ফেলে মারতে থাকে। তাহলে কি সাধারণ ছাত্রছাত্রীরা সেই জিনিস দেখে যারা এই আক্রমণ করতে আসছে তাদের দিকে ফুল ছুড়বে? ছুড়বে না। ইট মারলে পাটকেল খেতে হবে। মাঠে নামতে হবে না, জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট। তৃণমূল জার্সি পরতে যাচ্ছে, এটা শুনলে এমনি বন্ধ হয়ে যাবে। আরাবুল শওকত খ্যাত, অনুব্রত মণ্ডল খ্যাত তৃণমূল, তারা এখন নতুন করে আবার যেন উস্কানি দিতে শুরু করেছে। কে? মদন মিত্র। পা রাখতে পারবেন কিনা, পাড়ায় খবর নিন। আমার মনে হচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যে আপনারা নিজেরা। আমরা চৈতন্যদেবের আদর্শে বিশ্বাসী। আমরা বলি মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আসলে ওরা ভাবছেন যে মার্কস বোধহয় রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন, মাও সেতুং পুকুর পাড়ে সাঁতার কাটতেন। না, এটা পশ্চিমবঙ্গ। এই শনিবারের বারবেলায় মদনদার কথার কোনো গুরুত্ব দেওয়ার কোনো যুক্তি নেই। শনিবারের বারবেলায় মদনদার কথার কোনো যুক্তি নেই। পুরোটা গটআপ ম্যাচ চলছে, পুরো ম্যাচ ফিক্সিং হয়ে গিয়েছে। কালারফুল ম্যান, কালার নিয়েই থাকতো। মদন মিত্র কখনো সৌগতকে বলে, সৌগত কখনো মদনকে বলে, মদন কখনো কল্যাণকে বলে, কল্যাণ কখনো সায়নীকে বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কম সময় লাগবে যদি উনি সত্যি এটাকে হিংস্রভাবে দমন করতে চান, কিন্তু আমাদের নেত্রী সেরকম নয়। কম সময় লাগবে? সাংসদ সায়নীর কথায় কি প্রচ্ছন্ন হুমকির সুর কেমন যেন কানে বাজলো না? দখলদারির রাজনীতিতে এমন কথা আমরা আগেও শুনেছি। ওই যে 2 মিনিট 1 মিনিট, আর একবার শুনুন। অনেক আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে। এই রাজনীতি জিনিসটা অনেকটা হাতির দাঁতের মতো, দেখানোর এক, খাওয়ার আবার অন্য। সেই পথে হেঁটেই কুণাল বাবুর শ্রীচৈতন্য অনুরাগ। তাহলে রাজনীতির চৈতন্য লাভ হবে কি? আমরা চৈতন্যদেবের আদর্শে বিশ্বাসী। আমরা বলি মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কম সময় লাগবে যদি উনি সত্যি এটাকে হিংস্রভাবে দমন করতে চান, কিন্তু আমাদের নেত্রী সেরকম নয়। এরা প্রত্যেকেই তো এদের ছাত্রাবস্থা পেরিয়ে এসছে বলেই জানি।
তারপরে এসে এই ধরনের হুমকি হুঁশিয়ারি, মানে ছাত্রদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে, ছাত্রদের বিরুদ্ধে একটা বিরূপ মনোভাব, আক্রমণাত্মক মনোভাব পোষণ করছে তৃণমূল। রবীন্দ্রসঙ্গীত বাজানোর নীতিতে তৃণমূল চলছে, সেই জন্য যেন এই ধরনের বড় বড় কথা চালিয়ে খেলবো, অমুক খেলবো। সময়টা আর 2011 নয়, ওটা 2011 ছিল, এটা 2025 সাল। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। কে চালিয়ে খেলবে? আপনাদের আগুন পাখিরা তো নিজের পাড়ায় নিজের ভোট জিততে পারে না, নিজেদের বুথে হারেন মশাই। হঠাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় তোদের মাথায় ঢুকলো কেন? এত ভয় পেয়ে গেছে? এমন কাণ্ডটা করবো যেন কেউ কোথাও বাড়ি থাকতে না পারে। আমরা চৈতন্যদেবের আদর্শে বিশ্বাসী। আমরা বলি মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ। তৃণমূলের এই বাড়াবাড়ি করা নেতারা ডজন ডজন পুলিশের নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ায়। পুলিশের নিরাপত্তা বাহিনী ছেড়ে দিক, রাস্তায় 7 দিন ঘুরে বেড়াক, হিম্মত বোঝা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রবীন্দ্রসঙ্গীতে সাময়িক স্থগিতাদেশ দেন, তাহলে এইসব কথাগুলো বলার জন্য কেউ থাকবে না, ওরা যা করে এসেছে। আর সবচেয়ে বড় ডাকাতি চুরি করে গেছে সিপিএম। এটা আমার ভুল যে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আমরা রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত বাজিয়েছিলাম। আচ্ছা, আমাদের এখানকার রাজনীতি কোনো রকম ব্যাকরণ মেনে চলে? বুঝলেন না, এখন রাজনীতি মানেই হচ্ছে বিশেষ্য আর বিশেষণের ছড়াছড়ি। ও পক্ষ বলে লোডশেডিং, আর এই পক্ষের মুখে পিসি ভাইপো। রাজনীতি এখন নানা সম্পর্কে ভরা, তবু রাজনীতি তো সেখানে মুহূর্তে আপন পর হয়ে যায়, পর আপন হয়ে যায়। মুর্শিদাবাদের হরিহরপাড়ার শাসক বিধায়ক নিয়ামত শেখ, লতাপাতায় তাঁরই একটু দূর সম্পর্কের জামাই, আবার পূর্ত কর্মাধ্যক্ষ, একই দলের, তৃণমূল দলের কথাই বলছি, শামসুজ্জোহা বিশ্বাস। কিন্তু রাজনীতির আঙিনায় নম্বর বাড়াতে দুজনেই ছুটছেন র্যাট রেস, ইঁদুর দৌড়। ছুটছেন বাড়ি বাড়ি ভূত ধরার অ্যাডভেঞ্চারে, ভোটের ভূত ধরার অ্যাডভেঞ্চার। তালিকা নিয়ে আগের দিন যেই বাড়িতে বিধায়ক মশাই, ঠিক তার পরদিন আবার সেই একই বাড়িতে কর্মাধ্যক্ষ জামাই। গোষ্ঠীর সমীকরণ খুঁজছেন তো? সে তো খুঁজবেনই, কারণ গোষ্ঠীবাজি তো আছে এখানে। বিধায়ক মশাই চলেছেন আগে আগে, আর কর্মাধ্যক্ষ মশাই চলেছেন পিছে পিছে, অর্থাৎ পিছনে পিছনে। পিছনে রয়েছেন আবার ব্লক সভাপতি। ইঁদুর দৌড় চলছে ভোটার তালিকায় ভূত ধরতে। একটা নতুন অ্যাডভেঞ্চার তৃণমূল কংগ্রেস চালু করে দিয়েছে। একজন ভূত খুঁজে পেলেই আরেকজনও বলছেন ভূত ধরেছেন আসলে তিনি। মোদ্দা কথাটা হলো, ভূত ধরার অ্যাডভেঞ্চারে চলছে ইঁদুর দৌড়, যেটা শুরু থেকেই বলছিলাম, দলে নাম্বার বাড়াতে। হরিহরপাড়ায় তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ আর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস। লতায় পাতায় সম্পর্কে শামসুজ্জোহা শ্বশুর নিয়ামত শেখ। রাজনীতির সম্পর্ক বলে কথা, সেখানে আপন হলো পর। সেখানেই ভূত ধরার অ্যাডভেঞ্চারে জোর টক্কর শ্বশুর জামাইয়ের। বিধানসভা এলাকায় রোহারপাড়া একটা ভুয়া ভোটার ধরা পড়েছে, এবং আমার হরিহরপাড়া ব্লকের মধ্যে ডলটনপুর গ্রাম মাদ্রাসার সামনে, সেখানেও একজন ধরা পড়েছে। দুই জায়গায় আমি এ পর্যন্ত স্কুটির মধ্যে দেখলাম ভুয়া ভোটার, একই এপিকে দুজনের নাম। এটা আমরা রিপোর্ট করে আমরা পাঠিয়ে দিচ্ছি আজকে। 7 তারিখে দলকে তালিকা জমা দিয়েছিলেন বিধায়ক নিয়ামত শেখ। তবু 8 তারিখ দল বেঁধে ভূত খুঁজতে পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, সঙ্গে ব্লক সভাপতি আফতাবউদ্দিনও। বিধায়ক সাহেব কালকে যে জমা দিয়ে দিয়েছে বলেছে, তো তারপর আপনারা কেন বুঝছেন? এটা দেখুন, ব্লক সভাপতি আছে, পার্টির দায়িত্ব, তার কাছে উত্তর নিলে ভালো। নিশ্চয়ই এখানে কিছু বললেন আপনাদের সামনে, তার কাছে জেনে নেবেন। নাম আছে, তার নাম হচ্ছে ফজলুল শেখ, আর কোথায় কেরালা, তার নাম রাজশ্রী কে। এই নামের সঙ্গে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, ভবিষ্যতে এনআরসি হলে কি হবে? এই ফজলুল শেখ বঞ্চিত হবে, রাজশ্রী কে থেকে যাবে। তাহলে অরিজিনাল ভোটার বঞ্চিত হবে এবং জালি ভোট থেকে যাবে। এই জন্য আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি সার্ভে চালাচ্ছি। তাহলে দলের মধ্যে কোন দল? শুধু বিধায়ক পূর্ত কর্মাধ্যক্ষই নয়, বিধায়ককে ছাড়াই হরিহরপাড়ার সাংসদ আবু তাহের খানও। ঘরে ঘরেই চলছে। বিধায়ককে ছাড়াই দেখা যাচ্ছে আপনাদেরকে, কি বলবেন? দেখুন, বিধায়ক আসবে, বিধায়কের সঙ্গে কোনো ব্যাপার নাই। আমরা তো বিধায়কের জন্যই কাজ করছি। আগামী দিনে যে এখানে প্রার্থী হবেন তার জন্যই তো কাজটা চলছে।
সুতরাং এখানে বিধায়ক আর অমুক এখানে পার্টির সভাপতি যে মূল দায়িত্বে আছেন পার্টির, সে তো এখানে উপস্থিত আছে। আতাবউদ্দিন বিধায়ক তো আমার মতো একজন নির্বাচিত প্রতিনিধি। বিতর্কের ভান্ডার এ রাজ্যে ভরে গেছে, ঠিক যেমন লক্ষ্মীর ভান্ডার ভরে গেছে, একেবারে যেন টইটম্বুর। এটা যদি বলি তাহলে কম বলা হয়। আসলে রীতিমতো উপচে পড়ছে বিতর্কের ভান্ডার। কোথায় যাবেন, কোন দিকে তাকাবেন, সব কিছুতেই মোদ্দা বিষয়টা এক, কিছু না কিছু কেলেঙ্কারি যেন আপনি পাবেন। এই যেমন ধরুন জাল ওষুধের কথা যদি বলি, এ তো ভয়ঙ্কর ঘটনা, তাই না? মানুষের প্রাণ জীবন নিয়ে যেন ছিনিমিনি খেলা চলছে। কিন্তু জালিয়াতির কি এখানেই শেষ? না, গল্পের দ্য এন্ড এখানে হয়নি, একেবারেই ভাববেন না। কারণ পার্ট 2, পার্ট 3 এমন কত কিছু এখনো আমাদের দেখা বাকি, আপনাদের দেখাবো। এবার যেমন আর একটা জালিয়াতির কথা আমি বলবো আপনাদের। এবারও কিন্তু সেই স্বাস্থ্যকে কেন্দ্র করেই, বেশি দূরে যেতে হবে না। হাস কলকাতায় জাল ওষুধের পর এবার জাল সই, আর সেটা কোনো এলেবেলে জায়গায় হয়নি, এনআরএস মেডিকেল কলেজে হয়েছে এই কাণ্ড। কার সই জাল করা হয়েছে? নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সুপার, অ্যাডিশনাল মেডিকেল সুপার, তাঁদের সই জাল করার অভিযোগ উঠছে কোলে মেডিকেল এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ যে সেখানে বরাত সংক্রান্ত যে নথি, লক্ষাধিক টাকার ওষুধ সরবরাহের বরাত সংক্রান্ত যে নথি, সেই নথিতে সই জাল করা হয়েছে। যখন তারা বিল সাবমিট করলো তখন দেখা গেল যে যে অর্ডার কপি তারা দিচ্ছে তাতে আমার অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং এমএসভিপি দুজনের যে সইটা রয়েছে সেটা আমাদের করা নয়। শুধু সই নয়, নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্যাম্পও নকল, স্ট্যাম্পও জাল করা হয়েছে। স্ট্যাম্পটাও যেটা বানিয়েছে সেটা আমাদের সাথে মিলছে না, সেই জন্যই পার্টিকুলারলি ধরা গেছে যে হয়তো মেডিকেল সুপারিনটেন্ডেন্ট লেখা রয়েছে কিন্তু মানে আমার মেডিসিন স্টোর যে স্ট্যাম্পটা ইউজ করে সেটার সাথে মেলেনি। তারপরেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে, দেখা যায় 6টি নথিতে সুপার এবং অ্যাডিশনাল মেডিকেল সুপারের সই জাল করা হয়েছে। রাজ্যের নামী হাসপাতাল এবং মেডিকেল কলেজ তো অবশ্যই কলকাতার অন্যতম সেরা চিকিৎসার ঠিকানা। কলকাতা এবং জেলা থেকে প্রতিদিন এনআরএসে কত রোগী যে আসেন চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য, গুণে শেষ করা যায় না। গেটের সামনে ভিড়টা দেখেছেন? এমন একটা সরকারি মেডিকেল কলেজেও কিনা জালিয়াতির থাবা, আর কেউ কিচ্ছু টের পেলেন না। একের পর এক বিল, মানে জাল বিল আরামসে জমা পড়লো। আসলে আর অবাক করে দেয় না দুর্নীতির কীর্তিকাণ্ড। এটা তো নিউ নর্মাল, হামেশাই দেখা যাচ্ছে চারপাশে। এই যে জাল ওষুধ নিয়ে এত হইচই, এতে তো আটকে ওঠার কথা। ওষুধের কথা হচ্ছে, যা প্রাণ বাঁচাতে লাগে তাতেও কেলেঙ্কারির রং লাগলে আর কি বা বাকি থাকে? এনআরএসের সই জালিয়াতিতে যে সংস্থার নাম জড়িয়েছে সেই কোলে মেডিকেল কিন্তু রাজ্যের 20টি সরকারি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের বরাত পেয়েছে। তাদের দৌড় এতটাই, আর কাজটা কি তাদের? জাল বিল তৈরি করে টাকা হাতানো। ওরা তো বলছে যে আমাদের একজনকে রেখেছিলাম, সে এখন এগুলো জমা দেওয়ার জন্য করেছে। সেটা তো কেন করবে? এবার সে নাকি চলে গেছে, তাকে সাসপেন্ড করা হয়েছে, সেগুলো তো কোনো কথা না। ওরা একটা অ্যাপোলজি, মানে মুখে মুখে ওরালি যখন বলা হয়েছিল তখন একটা অ্যাপোলজি লেটার ওরা দিয়েছে, কিন্তু আমরা শোকজ লেটারটা পাঠাচ্ছি ওদের কাছে। এনআরএসের অধ্যক্ষ জানিয়েছেন যে স্বাস্থ্য ভবন থেকে তাকে বলা হচ্ছে যা দরকার করতে, আইনি পথে যে পদক্ষেপ করা প্রয়োজন তা যেন করা হয়, তাতে সব ঠিক হয়ে যাবে। তো বাংলা স্বাস্থ্যক্ষেত্রেও বিতর্ক ইদানিং ভুরি ভুরি। কেন? এই সেদিনের কথা, স্যালাইন কাণ্ডে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। মৃত্যু থাবা বসায়, প্রসূতি থেকে শিশু, কেউ রেহাই পায়নি বলে অভিযোগ। আজ এটা, কাল সেটা, এ তো চলছেই। জাল ওষুধ নিয়েও কেলেঙ্কারির বাজ পড়ছে চারিদিকে। এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত নিম্নমানের, এই রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত নিম্নমানের, এই রাজ্যের পুলিশ মন্ত্রীও নিম্নমানের, এই রাজ্যের ওষুধও নিম্নমানের। শুধু বাংলা বলে না, সারা দেশের সমস্যা। মৃত্যু নিয়ে ছিনিমিনি চলছে, স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি চলছে, চিকিৎসা নিয়ে ছিনিমিনি চলছে এই বাংলায় তৃণমূলের জমানায়। একটা বিতর্ক থামে না, আরেকটা তার আগেই শুরু। বাংলায় এটাই রীতি, নকল সই, জালিয়াতির জাল, সরকারি হাসপাতালে ফাঁদে ফেলে দেওয়া, আর কিছুই বাকি নেই। ওষুধ সরবরাহকারী সংস্থাটিকে তো স্বাস্থ্য ভবন ঝেড়ে বেছে এনেছে, তাদের এমন কাজ। যখন তারা একদম মানে স্বাস্থ্য ভবন থেকে অ্যাপয়েন্টেড হয়ে তারা এইভাবে আসছে, তারপরে এটা ওরা করবে, এটা তো মানে কখনোই এক্সপেক্টেড না।
এ রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে আশাভঙ্গের ছবিটা দিন দিন বাস্তব হয়ে উঠছে। মুশকিলটা এখানেই, জালিয়াতির শিকড় কত দূর ছড়িয়েছে কে জানে। অভিযুক্ত সংস্থাকে কিন্তু স্বীকার করতে হয়েছে এই জাল সইয়ের কথা, কিন্তু কোনো একজন কর্মীর ঘাড়ে যাবতীয় দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে কি খালাস পাওয়া যায়? এই এত বড় একটা ঘটনা, এই অপরাধের যে বোঝা ঝেড়ে ফেলা এত সহজ? ওই সংস্থার এত সহজ হবে? ওই কর্মী একা দায়িত্ব নিয়ে এত বড় এত মারাত্মক জালিয়াতির জাল ছড়িয়ে ফেললেন, একটার পর একটা সই জাল করে ভুয়ো বিল জমা পড়ল, সব তিনি একা করেছেন একার হাতে। এত বড় হাসপাতালকে ঠকানোর খেলায় নেমেছিলেন ওই সংস্থার একজন ব্যক্তি। ওষুধ সরবরাহকারী সংস্থায় বাকিরা কি ঘুমোচ্ছিলেন, চোখ কান বুজে থাকেন? কেউ কিচ্ছুটি দেখেননি, কেউ কিচ্ছুটি জানতেও পারলেন না এতদিন। এত সহজ সরল ব্যাপারটা হয়তো নয়। ফেয়ার প্রাইস সব একাধিক মেডিকেল কলেজ হাসপাতালে চালানোর বরাত পেয়েছে যে সংস্থা, সেই সংস্থা হচ্ছে যে জাল সই করে জমা দিচ্ছে। তার মানে এই অসৎ কারবারিদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের যারা সর্বোচ্চ কর্তা, যারা প্রশাসনের সর্বোচ্চ পদে যারা আছেন, তাদের সঙ্গে একটা কোথাও যদি এরকম নিবিড় নেক্সাস না থাকে, তাহলে তো কখনো এই জাল কারবারিরা এই অধ্যত্ব দেখাতে পারেন না। এদের কি শাস্তি হবে, নাকি কোনো একজন স্টাফকে শাস্তি দিয়েই কোলেজেন্সির মালিক পার পেয়ে যাবে? যেমন করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কিন্তু ক্লিন চিট পেয়ে গেল, স্যালাইন বিশুদ্ধ, কোনো কিছু ক্ষতিকর কিছু ছিল না, শাস্তি পেল না। আসলে কি জানেন, চুনোপুটিদের ধরা পড়তে সময় লাগে না। শুধু এই ঘটনায় নয়, যে কোনো ঘটনায় রাজ্যের অনেক ক্ষেত্রেই তো দেখছেন গর্দানে হাত খুব সহজেই পড়ে যায়, কিন্তু মাথা ওই পর্যন্ত যাওয়াটা খুব মুশকিল, দুরূহ ব্যাপার। কোনো কেসেই কোনো মাথা ধরা পড়ছে না। মাথা ধরো বলে বিরোধীরা কত চেঁচাচ্ছে, জনতার একটা অংশও চেঁচাচ্ছে, হাপিত্তেশ করে বসে থাকছে, কিন্তু কি হচ্ছে? পাবলিকের মাথা ব্যথা বেড়ে যাচ্ছে, আর কিছুই হচ্ছে না। ওষুধ সরবরাহকারীরা দুর্নীতির খেলায় মেতেছেন, টাকার লোভে তারা কত কাণ্ড করছেন, জাল ওষুধ বানাচ্ছেন কেউ কেউ, আর কি কি যে দেখা বাকি সেটাই এখন ভাবছি। জানেন, রাজনীতির চৈতন্য। একটা ছবি দেখুন, ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ। সিসিটিভিতে যাদের দেখছেন তারা শাসক দলের কর্মী, তবে তারা পুলিশ সেজেছে, পুলিশের সাব ইন্সপেক্টর। পুলিশ পরিচয়েই ভরা বাজারে তারা তাণ্ডব চালিয়েছে। নিউ ব্যারাকপুরের ৮ নম্বর রেলগেটের কাছের এটা ঘটনা, সোজা কথায় তোলাবাজি, ছিনতাইও বলতে পারেন। রেহাই পেলেন না মাছ ব্যবসায়ী থেকে সবজি ব্যবসায়ী কেউ, এবং এটা ভোরবেলায় হয়েছে। আমরা পুলিশ, আমরা সিবিআই, এসআই, আমরা এসআই বলে নিউ ব্যারাকপুরে এসআই। আমরা ওদের ফোন করতে স্যার, বলতে স্যার, আরেকজন বলতে স্যার বলে আমাদের কাছে মাস্টার গুলো নিয়ে নিয়ে আসে। আমার তুলে নিচ্ছে, ভয় দেখাচ্ছে, আমাকে ধরতে দিচ্ছে না, বলছে যে আমরা এসআই এবং আমরা সব চেক করব। তারপরে তো আমরা হচ্ছে পুলিশের লোক, তারপরে পায়ে হাতে ধরে কাতলাটাকে নিয়ে নিয়েছি, ওনারা পিছনে মাছটা চুরি করে চলে যাচ্ছিল। চিহ্ন মতো পাশে ভিডিও ফুটেজ দেখা হয়েছে এবং থানায় মোটামুটি কমপ্লেন করা হয়েছে। আমাদের ব্যবসায়ী সমিতির থেকে মাছের বাজার যে ব্যবসায়ী সমিতি আছে মোটামুটি কমপ্লেন করা হয়েছে। এখন দেখা যাক পুলিশ কি ব্যবস্থা নেয়। শাসক দলের এই দুই রত্ন যারা অভিযুক্ত, সায়ন হালদার এবং সুগত বিশ্বাস, তাদের বিরুদ্ধে ৬,০০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে একজনকে পুলিশ গ্রেফতারও করেছে, কিন্তু তাতে কি রাজনীতির মুখ বন্ধ হয়? একটা আমরা সিনেমা দেখেছিলাম, পুলিশওয়ালা গুন্ডা। এরা হচ্ছে সেই পুলিশ আর গুন্ডার কম্বো একই। কখনো আপনি দেখবেন পুলিশ রাস্তাঘাটে ট্যাক্সি গাড়ি থামিয়ে, ছোট হাতি লরি থামিয়ে, ও তো গুন্ডারি কাজ করে। আবার দেখবেন তৃণমূলের হয়ে আমাদের ওপর লাঠি গুলি টিয়ার গ্যাস দিয়ে যখন ঝাঁপিয়ে পড়ে তখন তৃণমূলের কাজ করে। তো এখন তৃণমূলীরা তৃণমূলী সমাজ বিরোধীরা যদি একটু পুলিশই সাজে, দুজন তো দুজনের ছদ্মবেশ এমনি বরাবরই পড়ে আছে, এতে কোনো দোষের কিছু আছে বলে আমি দেখতে পাচ্ছি। কি আর বলবে, এগুলো সারা বাংলা জুড়ে হচ্ছে প্রতিদিন। এ প্রতিবাদের নিন্দার ভাষা নেই, কি বলবো।